প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি দীপক বিশ্বাস, সহকারী অধ্যাপক, অর্থনীতি, চালনা MM কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় স্থিতিস্থাপকতার মান অনুযায়ী দ্রব্যের প্রকৃতি নির্ধারণ। স্থিতিস্থাপকতার মান অনুযায়ী দ্রব্যের প্রকৃতি নির্ধারণ। আমরা এর আগের ক্লাসে প্রাইস ইলাস্টিসিটির মান অনুযায়ী দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করেছিলাম। আজকে আমরা আই স্থিতিস্থাপকতা এবং RRE স্থিতিস্থাপকতার মান অনুযায়ী দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করব। প্রথমে আমরা আই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দেখব। আই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আই স্থিতিস্থাপকতার মান অনুযায়ী দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করতে যে প্রথমে আমরা দেখি আই স্থিতিস্থাপকতা কি। আমরা জানি দ্রব্যের চাহিদার উপর প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ স্থির থেকে যদি কোনো ক্রেতা বা ভোক্তার আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, তার মাত্রাকে আই স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটি বলা হয়। ইনকাম ইলাস্টিসিটির সূত্র হল EY is equal to delta Q by delta Y into Y by Q। এখানে EY ইনকাম ইলাস্টিসিটি, ডেল্টা Q চাহিদার পরিমাণের পরিবর্তন, ডেল্টা Y আয়ের পরিবর্তনের পরিমাণ, ডেল্টা Q চাহিদার পরিবর্তনের পরিমাণ আর ডেল্টা Y আয়ের পরিবর্তনের পরিমাণ। Y is equal to প্রাথমিক আয় আর Q is equal to প্রাথমিক চাহিদা। আমরা আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দুটো দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করব। একটা হচ্ছে উৎকৃষ্ট দ্রব্য আর একটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্য। প্রথমে আমরা উৎকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দেখি। উৎকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান সবসময় ধনাত্মক হয়, অর্থাৎ EY is equal to প্লাস ধনাত্মক। উৎকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান ধনাত্মক। উৎকৃষ্ট দ্রব্য বলতে আমরা সেই সব দ্রব্যকে বুঝাবো যেসব দ্রব্যের ক্ষেত্রে আয়ের পরিবর্তনের ফলে সেই সব দ্রব্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। আয়ের পরিবর্তনের ফলে বা আয় বৃদ্ধি পেলে এই সমস্ত দ্রব্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। আয়ের সাথে চাহিদার সমমুখী সম্পর্ক। উৎকৃষ্ট দ্রব্য যেমন দামি দ্রব্য সামগ্রী, দামি খাবার, দামি পোশাক, আমরা উন্নত মানের চাউল, বড় মাছ ইত্যাদিকে ধরতে পারি।
পাকা ফলমূল এসব ধরতে পারি। এগুলো তো উৎকৃষ্ট দ্রব্য। এই উৎকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান ধনাত্মক। আমরা একটু বিষয়টা একটু দেখি উদাহরণ দিয়ে। আমরা সূচিতে দুটো জিনিস দেখিয়েছি, একটা হচ্ছে আয় এবং একটা চাহিদার পরিমাণ। প্রথমে দেখেছি আয় যখন 100 টাকা তখন চাহিদার পরিমাণ 10, আয় বেড়ে যখন 200 টাকা হলো তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেল, অর্থাৎ আয়ের বৃদ্ধির সাথে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখানে পরিবর্তনটা আমরা যদি বিবেচনা করি তাহলে y is equal to 100 ডেল্টা y, আয় পরিবর্তন 200 মাইনাস 100 is equal to 100, q is equal to চাহিদার পরিমাণ 10 আর ডেল্টা q অর্থাৎ চাহিদার পরিবর্তনের পরিমাণ 20 is equal to 10 is equal to 10। বিষয়টা যদি আমরা সূত্রে বসাই, EY is equal to delta Q by delta Y into Y by Q। ডেল্টা Q ছিল 10 অর্থাৎ চাহিদার পরিবর্তনের পরিমাণ, আর ডেল্টা Y ছিল 100 ইন্টু Y ছিল 100 এবং Q ছিল Y, প্রাথমিক আয় ছিল 100 এবং প্রাথমিক চাহিদা ছিল 10 সমান সমান EY is equal to 1000 ভাগ 1000 সমান সমান 1। EY is equal to 1। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি উৎকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান অনুযায়ী উৎকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে একের সমান অর্থাৎ ধনাত্মক, অর্থাৎ আয় স্থিতিস্থাপকতার মান অনুযায়ী উৎকৃষ্ট দ্রব্যের প্রকৃতি ধনাত্মক, অর্থাৎ ধনাত্মক প্রকৃতি সম্পন্ন দ্রব্য আমরা সহজে বলবো সেগুলো হচ্ছে উৎকৃষ্ট দ্রব্য। এবার আমরা নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দেখব। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান সবসময় হবে ঋণাত্মক, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি EY is equal to মাইনাস ঋণাত্মক। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হবে ঋণাত্মক। নিকৃষ্ট দ্রব্য বলতে আমরা নিম্নমানের দ্রব্য সামগ্রী অর্থাৎ মোটা চাল, নিম্নমানের শাকসবজি, নিম্নমানের মাছ ইত্যাদি নিকৃষ্ট দ্রব্য। অর্থাৎ এইসব দ্রব্যের ক্ষেত্রে আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন কমে যায়। আয়ের পরিবর্তনের ফলে নিকৃষ্ট দ্রব্যের চাহিদার পরিমাণ কমে যায়। উদাহরণ হিসাবে আমরা সূচিতে দেখাবো। আমরা যদি পরিবর্তনটা বিবেচনা করি y is equal to 100
ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু 200 মাইনাস 100 100 কিউ ইজ ইকুয়াল টু ছিল 10 আর ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু 5 মাইনাস 10 মাইনাস 5। আমরা যদি সূত্রে মান বসাই EY ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। ডেল্টা কিউ ছিল মাইনাস 5, ডেল্টা ওয়াই ছিল 100 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 100, কিউ ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ 500 বাই 1000 EY সমান সমান আমরা লিখতে পারি 0.5, অর্থাৎ হাফ মাইনাস 0.5। সহজে এখানে বলতে পারি যে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান মাইনাস 0.5 অর্থাৎ ঋণাত্মক। ঋণাত্মক হলে স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হলে দ্রব্যের প্রকৃতি হবে নিকৃষ্ট। এই ছিল স্থিতিস্থাপকতার ভিত্তিতে বা মান অনুযায়ী দ্রব্যের প্রকৃতি নির্ধারণ। এবার আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতা অর্থাৎ ক্রস ইলাস্টিসিটির ক্ষেত্রে দেখব দ্রব্যের প্রকৃতি কেমন। ক্রস ইলাস্টিসিটি আড়াআড়ি স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা EC is equal to delta QX by delta Y delta QX delta PY। আড়াআড়ি স্থিতিস্থাপকতা ক্ষেত্রে আমরা দুটি দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করব, একটা হচ্ছে পরিবর্তক দ্রব্য, একটা হচ্ছে পরিপূরক দ্রব্য। প্রকৃতি নির্ধারণের আগে আমরা দেখি আড়াআড়ি স্থিতিস্থাপকতাটা কি। আমরা জানি দুটি দ্রব্য ভিতরে পরিপূরক এবং পরিবর্তক দুই রকম হতে পারে। দ্রব্যের প্রকৃতি পরিপূরক হতে পারে আবার পরিপূরক হতে পারে। আড়াআড়ি স্থিতিস্থাপকতা মানে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অপরটির চাহিদা যদি পরিবর্তন হয়, অর্থাৎ একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর সংযুক্ত বা পরস্পর সংযুক্ত অপর দ্রব্যের যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা বলবো আড়াআড়ি স্থিতিস্থাপকতা। দুটি পরস্পর সম্পর্কযুক্ত দ্রব্যের একটির দাম বৃদ্ধি পেলে অপরটির চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা তাকে বলবো আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এবার আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা পরিপূরক দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করব। আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র আমরা এখানে লিখেছি।
EC is equal to delta QX by delta PY into PY by QX. EC cross elasticity delta QX X দ্রব্যের চাহিদার পরিবর্তন, delta PI Y দ্রব্যের দামের পরিবর্তন, PY Y দ্রব্যের প্রাথমিক দাম আর QX X দ্রব্যের প্রাথমিক চাহিদা। আমরা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে প্রথমে দেখব পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে কি প্রকৃতি। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে পরিবর্তক দ্রব্য বলতে আমরা দুটি দ্রব্য যেমন চা, কফি, চিনি, গুড়, চায়ের পরিবর্তক দ্রব্য কফি, চিনির পরিবর্তক দ্রব্য গুড়। তো পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান অনুযায়ী স্থিতিস্থাপকতার মান ধনাত্মক। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক, অর্থাৎ EC is equal to প্লাস ধনাত্মক। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান হবে ধনাত্মক। পরিবর্তক দ্রব্য কি বলতে সেই সমস্ত দ্রব্য বলবো অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত দুটি দ্রব্যের একটি দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যটির যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা বলবো পরিবর্তক দ্রব্য। উদাহরণ হিসাবে আমরা দেখব সূচিতে আমরা পরিবর্তন লক্ষ্য করি। PY is equal to 100, delta PY is equal to 200 বিয়োগ 100 সমান সমান 100, QX সমান সমান 10 আর ডেল্টা QX সমান সমান 20 বিয়োগ 10 is equal to 10। এবার আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্রে যদি মান বসাই, EC is equal to delta QX by delta PY into PY by QX সমান সমান ডেল্টা QX 10 বাই ডেল্টা PY 100 ইন্টু PY অর্থাৎ প্রাথমিক দাম 100, প্রাথমিক চাহিদা 10। অর্থাৎ EC is equal to 1। সুতরাং আমরা বলতে পারি আড়াআড়ি স্থিতিস্থাপকতার পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক। পরিবর্তক দ্রব্য চিনি এবং গুড় বা চা ও কফি এদের প্রকৃতি এরকম। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক। এবার আমরা দেখব পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে
দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক, অর্থাৎ আমরা লিখতে পারি ইসি ইজ ইকুয়াল টু মাইনাস ঋণাত্মক। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক। পরিবর্তক দ্রব্য সেই সব দ্রব্য অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদা পরিবর্তন হয়। অর্থাৎ একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে পরিপূরক দ্রব্যের অপর দ্রব্যের চাহিদা হ্রাস পায়। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে পরস্পর সম্পর্কযুক্ত একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যটির চাহিদা হ্রাস পায়। উদাহরণ হিসেবে আমরা দেখি এখানে PY is equal to 100 ডেল্টা PY অর্থাৎ Y দ্রব্যের দামের পরিবর্তন 200 বিয়োগ 100 সমান 100। QX X দ্রব্যের প্রাথমিক দাম সমান ছিল 10 ডেল্টা QX অর্থাৎ X দ্রব্যের পরিবর্তনের পরিমাণ 5 বিয়োগ 10 সমান -5। অর্থাৎ আমরা সূত্রে যদি মান বসাই EC is equal to delta QX by delta PY into PY by QX। delta QX সমান ছিল -5, ডেল্টা PY ছিল 100 ইন্টু PY ছিল 100 আর QX ছিল 10। 500 by 1000 সমান EC is equal to -0.5 অর্থাৎ ঋণাত্মক। আমরা বলতে পারি আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক, অর্থাৎ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান হবে ঋণাত্মক। পরিপূরক দ্রব্য আমরা দেখেছি যে পরিপূরক দ্রব্য সেই সব দ্রব্য যেমন চা, চিনি, কালি, কলম, কালি, এটা পরিপূরক দ্রব্য, অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। চা, চিনি, কালি, কলম বা কলম, কালি। অর্থাৎ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান হবে ঋণাত্মক। অর্থাৎ ঋণাত্মক দ্রব্যের ক্ষেত্রে আমরা বলবো সেটা ঋণাত্মক হলে আমরা সেটা বলবো দ্রব্যটি পরিপূরক। স্থিতিস্থাপকতার মান যদি ঋণাত্মক হয় তাহলে আমরা বলবো সেই দ্রব্য দুটি পরস্পর পরিপূরক। এই ছিল মোটামুটি আজকের আলোচ্য বিষয়। তোমরা সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি।